হ্যালো এভরিওয়ান, আমি মিঠুন দাস। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি যে কোন রাজনৈতিক দলের নেতাকে প্রকৃত দেশসেবক বলা হয়, অর্থাৎ কোন রাজনৈতিক দলের নেতাকে আমরা সকলে যারা জনগণ রয়েছে একটা দেশের তারা প্রকৃত দেশসেবক বলে মনে করব। তাই চলো দেখে নাও। দেখো, এই বিষয়টিকে আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম পয়েন্টে কি বলা হচ্ছে যে দেশকে মাতৃরূপে বিচার করা, অর্থাৎ কি কোনো একটা রাজনৈতিক দলের নেতা যখন নিজের দেশকে মায়ের সাথে তুলনা করবে, অর্থাৎ একটা শুধুমাত্র স্থলভাগ বা একটা ভূখণ্ড মনে না করে সেই নিজের দেশকে যদি সে মাতৃরূপে বিচার করতে পারে বা বিবেচনা করতে পারে, তবেই তাকে কিন্তু আমরা একজন আদর্শ নেতা হিসাবে বিবেচনা করতে পারি। কারণ কি, কারণ কোনো নেতা যদি তার দেশকে ভূখণ্ড না ভেবে নিজের মায়ের সাথে তুলনা করে, তাহলে সেই দেশ সম্পর্কে তার কিন্তু দায়িত্ব শতগুণ বেড়ে যায়। যেমন আমাদের জম্মু কাশ্মীরের বেশ কিছু এলাকা যেমন পাকিস্তান এবং চীন দখল করে আছে, সেই পাকিস্তান এবং চীনের দখল করা অংশটাকে আমরা তখনই কিন্তু তাদের কাছ থেকে ছিনিয়ে আনার কথা ভাবতে পারবো যখন আমরা দেশকে নিজের মায়ের সাথে তুলনা করব, দেশকে কোনো ভূখণ্ড রূপে কিন্তু তুলনা করব না। এবং 2 নম্বরে কি বলছে দেখে নাও, যে দেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে সম্মান করা, অর্থাৎ আমরা নেতা তাকেই বলবো যে যে দেশে বসবাস করবে সেই দেশের যে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা রয়েছে সেই জাতীয় সঙ্গীত এবং পতাকাকে সঠিকভাবে সম্মান দান করবে। সেই জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে সে কখনোই অবজ্ঞার চোখে কিন্তু দেখবে না। যখন জাতীয় সঙ্গীত কোথাও গাওয়া হবে তখন তার সম্মানের খাতিরে যতক্ষণ জাতীয় সঙ্গীত গাওয়া হবে ততক্ষণ যেন সে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে যায়, এবং জাতীয় পতাকা যখন সে দেখতে পাবে তখন তাকে যেন সম্মান দান করে। এই বিচার এবং বুদ্ধি যার মধ্যে থাকবে তাকেই কিন্তু আমরা একজন প্রকৃত নেতা হিসাবে বিচার করতে পারব। কারণ কি, কোনো একটা দেশে কখনোই কিন্তু একসাথে দুটি পতাকা বা জাতীয় পতাকা কিন্তু থাকতে পারে না। দুটি জাতীয় পতাকা থাকা মানেই কিন্তু সেই দেশের মধ্যে বিভাদ এবং বিচ্ছেদের ছাপ প্রথম থেকেই দেখা যায়। তাই দেশে একটাই পতাকা থাকা উচিত এবং দেশে একটাই জাতীয় সঙ্গীত থাকা উচিত, এবং প্রত্যেক রাজনৈতিক নেতার তার প্রতি কিন্তু সম্মান জ্ঞাপন করা উচিত। কারণ সাধারণ পাবলিক যারা ভোট দিয়ে ওই রাজনৈতিক নেতাকে নেতা হিসেবে বানিয়েছে তারা কিন্তু ওই নেতার দিকেই তাকিয়ে থাকে সে কোন পথে যাচ্ছে। তাই সেই নেতাকে সব সময় জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার উপর কিন্তু তার সম্মান জ্ঞাপন করতে হবে। তারপর দেখো 3 নম্বরে কি বলছে, যে দেশের সংবিধানকে মেনে চলা, অর্থাৎ প্রত্যেক দেশের একটা নির্দিষ্ট কিন্তু সংবিধান থাকে, যেটা আমাদের ভারতবর্ষের একটা গণতান্ত্রিক দেশ এবং ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশের একটা কিন্তু সংবিধান রয়েছে, সেই সংবিধানকে যারা মেনে চলবে তাকেই কিন্তু আমরা প্রকৃত একজন নেতা হিসেবে বিচার করতে পারবো। কারণ একটা দেশে কখনোই কিন্তু আলাদা আলাদা সংবিধান থাকতে পারে না। প্রত্যেক বর্ণ ধর্ম মানুষের নির্বিশেষে সবার জন্য কিন্তু একটাই সংবিধান থাকবে, এবং প্রত্যেকে কিন্তু সেই সংবিধান অনুযায়ী কিন্তু চলতে হবে। তবেই সেই দেশের কিন্তু সুরক্ষা এবং দেশের উন্নয়ন কিন্তু সার্বিকভাবে করা সম্ভব হবে। তাই যে নেতা এই সংবিধানকে মেনে চলবে সেই নেতা সাধারণ মানুষকেও বোঝাতে পারবে যে এই সংবিধানই হচ্ছে একটা দেশের মূল ভিত্তি। তাই সংবিধানকে সবসময় সম্মান করা উচিত এবং সংবিধানকে কিন্তু মেনে চলা উচিত। এরপর 4 নম্বর কি বলছে, যে মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখা, অর্থাৎ তাকেই আমরা রাজনৈতিক দলের নেতা বলে মনে করব যারা সব সময় নিজেকে মানুষের সেবায় নিযুক্ত রাখে। অর্থাৎ যে সমস্ত নেতারা ধর্ম বর্ণ ইত্যাদিকে সামনে না রেখে এবং মানুষের মধ্যে বিভেদ না তৈরি করে প্রত্যেক মানুষকে সমান চোখে দেখতে পারে এবং সেই মানুষের প্রত্যেক কাজে সে যেন এগিয়ে আসতে পারে, সেই বিচার এবং বুদ্ধি যে ব্যক্তির থাকবে তাকেই কিন্তু আমরা একজন রাজনৈতিক দলের প্রকৃত নেতা হিসাবে বিচার করতে পারি। এবং 5 নম্বর কি বলছে, যে দেশের সার্বিক উন্নয়নের কাজে নিযুক্ত রাখা, অর্থাৎ প্রকৃত নেতা আমরা তাকেই বলবো যে সবসময় দেশের সামগ্রিক উন্নয়নমূলক যে সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজে কিন্তু সব সময় নিযুক্ত থাকবে। কখনোই এমন কোনো কাজ করবে না যেটা কিন্তু দেশের জন্য খারাপ এবং দেশের জনগণের জন্য খারাপ এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খারাপ। তাই ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকে এই দেশের, সেই কথা মাথায় রেখেই কিন্তু বর্তমানে সে কাজ করবে এবং দেশের সার্বিক উন্নয়নমূলক কাজ তাকে করতে হবে। তবেই তাকে আমরা একজন প্রকৃত রাজনৈতিক দলের নেতা হিসেবে মনে করতে পারবো। এরপর 6 নম্বর কি বলছে দেখো, যে দেশকে বিশ্বগুরু বানানোর
স্বপ্ন দেখা, অর্থাৎ সেই সমস্ত নেতাকেই আমরা নেতা বলতে পারি যাদের মধ্যে এই চিন্তাধারা রয়েছে যে আমরা দেশকে বিশ্বগুরু কিন্তু বানাবো, অর্থাৎ দেশকে আমাদের পৃথিবীতে যত যত দেশ আছে তার মধ্যে কিন্তু 1 নম্বর পজিশনে নিয়ে যাব। সেই চেষ্টা কিন্তু প্রত্যেক নেতার থাকতে হবে আমাদের দেশের, নইলে কিন্তু আমরা তাকে নেতা হিসেবে বিচার করতে পারি না। কারণ প্রত্যেক দেশের নাগরিক যেমন চায় সেই দেশের উন্নয়ন হোক সার্বিক, এবং সেই দেশ যাতে আস্তে আস্তে বিশ্বে একটা তার নিজস্ব একটা কৃতিত্ব বজায় রাখুক এবং দেশ পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে 1 নম্বরে পৌঁছাক, সেই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এবং নিজের দেশের কথা মাথায় রেখে প্রত্যেক নেতাকে কিন্তু এই স্বপ্ন নিয়ে চলতে হবে যে আমি আজ নয় কাল আমাদের দেশকে কিন্তু বিশ্বগুরু বানাবই, তবেই কিন্তু সেই নেতাকে আমরা প্রকৃত নেতা হিসাবে মনে করতে পারি। এরপর 7 নম্বর কি বলছে, যে মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করা, অর্থাৎ দেশের মানুষ সবাই কিন্তু দেশের নাগরিক, সেই নাগরিকের মধ্যে কখনোই কোনো বিষয় নিয়ে যাতে হিংসা বিদ্বেষ না ছড়ায় সেই কথা কিন্তু একটা নেতাকে সবসময় ভাবতে হবে, এবং যে এলাকার নেতা সেই এলাকায় তাকে সবসময় সতর্ক থাকতে হবে যাতে সেই এলাকার মানুষের মধ্যে কোনো বিষয় নিয়ে যাতে কখনোই ঝগড়াঝাটি হিংসা বিদ্বেষ এসব না ছড়ায়। কারণ এই ছোট ছোট হিংসা বিদ্বেষ মানুষের মধ্যে যখন ছড়াবে তখন সেটা কি হবে, সেটা দেশের জন্য কিন্তু খারাপ হবে। তাই সেই দেশের জন্য যাতে খারাপ না হয় তাই সেই নেতাকে প্রথম থেকেই মানুষকে বোঝাতে হবে যে দেশ গঠন হচ্ছে আমাদের দেশের মানুষের প্রধান কাজ, তাই দেশ গঠনের কাজে আমরা সকলকে একভাবে কাঁধে কাঁধ রেখে কিন্তু এগিয়ে যেতে হবে। তাই কখনোই মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ না ছড়িয়ে তাদেরকে মেলবন্ধনের মধ্যে রেখে একজন নেতাকে কিন্তু চলতে হবে। এরপরে দেখো 8 নম্বরে কি বলছে, যে বৈদেশিক কোনো ষড়যন্ত্রের শিকার না হওয়া। দেশের একজন নেতাকে সবসময় মাথায় এই কথা কিন্তু রাখতে হবে, সে কখনোই যেন বৈদেশিক কোনো দেশের ষড়যন্ত্রের মধ্যে কিন্তু যাতে না চলে আসে। বৈদেশিক যে সমস্ত দেশ রয়েছে তারা সবসময় চায় কোনো একটা দেশে তাদের আধিপত্য স্থাপন করতে, তাই সেই দেশের যে সমস্ত নেতা আছে সেই নেতাদেরকে কিন্তু তারা সবসময় ছলে বলে কৌশলে নিজেদের হাতে রাখার চেষ্টা করে। তাই সেই বৈদেশিক নেতাদের যারা রয়েছে তাদের ছলে বলে কৌশলে না পড়ে আমাদের দেশের যারা নেতা আছে তাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা কিন্তু দেশ গঠনের জন্য কাজ করব, নিজের দেশের জন্য কাজ করব, নিজের দেশের উন্নয়নের জন্য কাজ করব। তাই কখনোই বৈদেশিক কোনো ষড়যন্ত্রের কিন্তু মধ্যে আমাদের পড়লে চলবে না। যে সমস্ত নেতারা এই কথা মাথায় রেখে চলবে তাদেরকেই আমরা নেতা বলে কিন্তু বিচার। এরপর 9 নম্বর কি বলছে, যে জাতীয় সম্পদের সুরক্ষা করা, অর্থাৎ কি জাতীয় সম্পদ হচ্ছে দেশের সম্পদ এবং দেশের প্রত্যেক মানুষের সম্পদ, তাই সেই জাতীয় সম্পদ যেন সবসময় সুরক্ষিত থাকে সেদিকে কিন্তু একজন রাজনৈতিক দলের নেতাকে লক্ষ্য রাখতে হবে, কখনোই যেন কোনো উপায়ে জাতীয় সম্পদের কোনো ক্ষতি না হয়। এরপর 10 নম্বর কি বলছে, যে দেশের নাগরিকদের মান উন্নয়ন এবং সুরক্ষা দান করা। এটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট, কারণ কি একটা দেশের উন্নয়ন তখনই কিন্তু সম্ভব যখন সেই দেশের প্রত্যেক স্তরের যে মানুষ আছে সেই প্রত্যেক স্তরের মানুষের কিন্তু মান উন্নয়ন ঘটবে এবং সার্বিক উন্নয়ন ঘটবে। তাছাড়া কিন্তু কখনোই সেই দেশকে আমরা উন্নতশীল দেশ একটা বলতে পারি না। এবং তার সাথে সাথে সেই দেশে বসবাসকারী যত মানুষ আছে সেই মানুষদের কিন্তু সুরক্ষা দান এই নেতাদেরকে কিন্তু করতে হবে। এরপর দেখো 11 নম্বর শেষ পয়েন্ট কি বলছে, কাঁধে কাঁধ রেখে লড়াই করা। অর্থাৎ কি কোনো একটা দেশের আঞ্চলিক সামাজিক জাতীয় স্তরে অথবা ইন্টারন্যাশনাল স্তরে যদি কোনো দেশের সমস্যা হয় তাহলে সেই সমস্যার সময় ওই দেশের যে রাজনৈতিক দলের নেতারা আছে তারা কে কোন দলের রাজনৈতিক নেতা সেটা কিন্তু মাথায় না রেখে সেই দেশের স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে সেই দেশের যে সমস্যা আছে সেই সমস্যা মোকাবিলার জন্য কিন্তু কাঁধে কাঁধ রেখে লড়াই করতে হবে। সেক্ষেত্রে কোনো রকম দ্বিধাবোধ তাদের মনে কিন্তু থাকলে চলবে না। এই সমস্ত বিষয়গুলি যাদের মধ্যে আছে তাদেরকেই কিন্তু আমরা একজন প্রকৃত দেশের রাজনৈতিক দলের নেতা হিসাবে বিচার করতে পারি। তাই সকলের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটি যত পারো শেয়ার করো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।